এরপর তুই সত্যি জ্ঞান হারিয়েছিলিস? অবাক হয়ে প্রশ্নটা করল হৃদি। জিনিয়া মৃদু হেসে বলল, হ্যাঁ। আর আমাকে কে হাসপাতালে নিয়ে গিয়েছিল জানিস? স্বয়ং তৌহিদ ভাই নিজে, তাও কোলে করে। ওয়াও, বিষয়টা কি অদ্ভুত রকমের সিনেমাটিক না? মাথা নেড়ে হৃদি বলল, তা উনার সাথে তোর শেষ পর্যন্ত কি হলো? নাকি ওখানেই সব শেষ? জ্ঞান হারানোর আগে উনি আম্মুর কাছে কি বলছিলেন কিছুই শুনিসেনি? তখন তো প্রায় জ্ঞান হারানোর দশা। তবে শুধু একটা কথাই কানে এসেছিল। উনি আম্মুকে জিজ্ঞেস করছিলেন, শুনলাম জিনিয়ার নাকি বিয়ে, ব্যাস ওইটুকুই। ওই ঘটনার পর আমি খুব ভয়েছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তৌহিদ ভাই পুরো 15 দিন আমার সামনেই আসেননি। আসলে উনি খুব ব্যস্ত ছিলেন তো, তাই। তবে আজ একটু পরেই উনার নির্বাচনী মিছিল আমাদের বাড়ির নিচ দিয়ে যাবে। খবর একদম পাক্কা। তাই তো এখানে এসে দাঁড়িয়েছি। কতদিন পর আমার পার্সোনাল ঘূর্ণিঝড় তাকে দেখব, যার সামান্য দেখাতেই আমি যখন তখন এলোমেলো হয়ে যাই। যদিও আড়ালে ফেসবুকে ফেক আইডি দিয়ে নিয়মিত আপডেট রাখি। দিনে অন্তত 10 বার উনার ছবি দেখি। আর যখনই দেখি, মগ্ন হয়ে তাকিয়েই থাকি। মনে হয় দেখতেই থাকি। দীর্ঘশ্বাস ফেলে হৃদি বলল, বুঝলাম, তুই পাক্কা প্রেমে পড়েছিস। আমিও কম এক্সাইটেড নই তোর এই ঘূর্ণিঝড়কে সামনাসামনি দেখার জন্য। কিন্তু ফেক আইডি দিয়ে কেন? আসল আইডি দিয়ে কি সমস্যা? তুই কি বুদ্ধু? আসল আইডি দিয়ে আমি ভাবের উপরে থাকি, মেয়েদের একটু ভাব রাখতে হয়। উনি ভাবেন আমি উনার স্টোরি সিন করি না, অথচ আমি প্রতিটা স্টোরির স্ক্রিনশট নিয়ে রাখি। হৃদি দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই পারবি জীবনে। জিনিয়া মিষ্টি করে হাসল। হৃদি তার খালাতো বোন। তবে 5 দিন হল তাদের বাড়িতে এসেছে পাকাপাকিভাবে। সে এক অন্য গল্প। অন্য কোনো সময়ে বলবো। সে কথার গভীরে যাওয়ার আগেই নিচ থেকে কিছু মানুষের হইচই আর স্লোগানের আওয়াজ কানে এল। জিনিয়ার বুকটা থমকে উঠে কাঁপতে শুরু করল। একটা তীব্র আগ্রহ নিয়ে সে ব্যালকনির গ্রিল ধরে একটু ঝুঁকে তাকাল। তখনই দেখা মিলল কাঙ্ক্ষিত সেই মানুষটার। আজ তার পরনে কোনো নীল বা সাদা সুতির পাঞ্জাবি নেই। গায়ে জড়িয়েছেন একদম কুচকুচে কালো রঙের একটি পাঞ্জাবি, আর গলায় ঝুলছে সাদা একটি চাদর। চারদিকে ব্যানার, হাতে বিশাল মানুষের সমারোহ। সেই জনসমুদ্রের মধ্যমণি হয়ে সবার আগে হেঁটে আসছেন তিনি। সাধারণত এলাকার অন্য মেয়র পদপ্রার্থীরা রিকশা কিংবা গাড়িতে চড়ে মিছিল করেন, আর পেছনের কর্মীরা হেঁটে যায়। কিন্তু তৌহিদ যেন সবার চেয়ে আলাদা। চশমা চোখে, ঝাঁকড়া চুলের ওই সুদর্শন যুবকটিকে এলাকার সবাই বরাবরই স্নেহ করেন। মূলত তার বাবার উত্তরাধিকার, তাঁর সৎ ও সরল ব্যক্তিত্বই আজ তাকে মানুষের আস্থার জায়গায় বসিয়েছে। হৃদি উত্তেজিত গলায় বলে উঠল, জিনিয়া এসে গেছে দেখ। ওইটাই তৌহিদ ভাই, তাই না? হৃদি এক আঙুল দিয়ে ভিড়ের মাঝের মানুষটাকে ইশারা করে দেখাল। জিনিয়া সেদিকে চোখ রেখে মন্ত্রমুগ্ধের মতো আনমনে মাথা নেড়ে সায় দিল। এর আগে তৌহিদ ভাইকে কখনোই কালো পোশাকে দেখেনি সে। আজ হঠাৎ কালো কেন? পরক্ষণেই মনে হল, না দেখে অবশ্য মন্দ লাগছে না। আজ কি তবে তাকে একটু বেশি মোহনীয় লাগছে? হ্যাঁ, ঠিক তাই। তবে পরমুহূর্তেই জিনিয়ার মনে একটা অদ্ভুত চিন্তা উঁকি দিল, না না, এই ছেলেটাকে আর কখনো কালো পড়তে দেবে না। বিয়ের পর তো একদমই নয়। সে মনে মনে ঠিক করল, তৌহিদ ভাইকে সে পরিষ্কার জানিয়ে দেবে, তৌহিদ ভাই, আপনি একদম কালো রঙের কিছু পরবেন না। আমি চাই না যেভাবে আমি আপনাকে দেখি অন্য কেউ ঠিক সেভাবে আপনার দিকে তাকাত। কথাটা ভেবেই লজ্জা পেয়ে দাঁত দিয়ে জিভ কাটল জিনিয়া। ইস, বিয়ের পর নিশ্চয়ই আর মুখে ভাই ডাকটা আসবে না। কিন্তু পরক্ষণেই একটা সুপ্ত দীর্ঘশ্বাসে তার মনটা খারাপ হয়ে গেল। সে তো তৌহিদ ভাইয়ের পছন্দের কথা ভেবে আজ নিজে নীল রঙের জামা পরেছিল। তার মনে সুপ্ত একটা আশা ছিল, জীবনের প্রথম রাজনৈতিক মিছিলে তৌহিদ হয়তো তার প্রিয় নীল রংটাই গায়ে জড়িয়ে আসবেন। কিন্তু সব হিসেব তো উল্টে গেল। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে হন্তদন্ত হয়ে ব্যালকনিতে এসে উপস্থিত হলেন খাদিজা বেগম।
তাড়াহুড়ো করে এসে তিনি ব্যালকনির গ্রিল ধরে বাইরে উঁকি দিলেন। বিমোহিত কণ্ঠে বলে উঠলেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ছেলেটাকে আজ কি যে সুন্দর লাগছে। আল্লাহর কাছে লাখ লাখ দোয়া করি ও যেন এভাবেই বিজয়ী হয়ে মিছিল নিয়ে ঘরে ফিরতে পারে। আমি সেদিন নিজ হাতে খাসির বিরিয়ানি রান্না করে ওকে পেট পুড়ে খাওয়াব। মায়ের কথায় জিনিয়া মনে মনে ভীষণ খুশি হলেও মুখে কৃত্রিম গাম্ভীর্য টেনে বলল, সে তো তখন বড় মাপের মেয়ার হয়ে যাবে। তোমার মতো সাধারণ মানুষের হাতের বিরিয়ানি খাওয়ার সময় তখন কি আর তার থাকবে? মেয়ের এমন অবুঝ কথাটাতে একটুও সন্তুষ্ট হতে পারলেন না খাদিজা বেগম। একটু বিরক্ত গলায় বললেন, আরে গাধা কোথাকার, এতদিনেও তুই তৌহিদকে চিনলি না? আমি যদি শুধু এক প্লেট পান্তা ভাত আর আলুর ভর্তা করেও ওকে ডাকি না, সে ঠিক সেই মুহূর্তে সব ফেলে চলে আসবে। ছেলেটার ছোট থেকেই মানেই আমাকে সে নিজের মায়ের মতো দেখে, কত যে শ্রদ্ধা করে, বড় মায়া হয় ওর জন্য। এর মধ্যেই কোন এক জালেম শয়তানের দল ওর বাবাটাকে পর্যন্ত কেড়ে নিল। ওদের জীবনে কখনো ভালো কিছু হবে না, দেখে নিস। আমি তো রোজ জায়নামাজে বসে ওদের কঠিন শাস্তির জন্য প্রার্থনা করি। কথাটা বলতে বলতেই গলাটা ধরে এলো খাদিজা বেগমের। তিনি স্বভাবতই এমন, অন্যের দুঃখে বা মমতায় বেশি নরম। অল্পতেই চোখ ভিজে যায়। আর কিছু না বলে শাড়ির কোণ দিয়ে চোখ মুছতে মুছতে তিনি ব্যালকনি ছেড়ে ভেতরে চলে গেলেন। মা চলে যেতেই জিনিয়া দ্রুত আবার রাস্তার দিকে ঝুঁকে উঁকি দিল। পিচঢালা সড়কটা এখন প্রায় ফাঁকা হয়ে আসছে। শুধু দূরে মিলিয়ে যাওয়া মিছিলের শেষ প্রান্ত থেকে ভেসে আসছে স্লোগানের আওয়াজ, তৌহিদ ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক। বাতাসে সেই কণ্ঠস্বর মিলিয়ে যেতেই জিনিয়া একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলল। বুক চিরে বেরিয়ে আসা সেই নিঃশ্বাসে রয়ে গেল একরাশ অতৃপ্তি। এখনো তো তার মন ভরে দেখার স্বাদ মেটেনি। তার মনে হল বিয়ের পর সে টানা 3 দিন ঘরের দরজাই খুলবে না। তৌহিদ ভাইকে ওই কালো পাঞ্জাবিটা পরিয়ে শুধু নিজের সামনে বসিয়ে রাখবে। তারপর এক পলক না সরিয়ে আনমনে শুধু তাকে দেখবে আর দেখবে। ইস! কল্পনার রঙে রাঙানো এই ভাবনাটা মাথায় আসতেই জিনিয়ার গাল দুটো লজ্জায় একেবারে লাল হয়ে উঠল। সে 2 হাতে নিজের গরম হয়ে যাওয়া মুখটা ঢেকে ফেলল। বিস্তার জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে দোতলা একটা বাড়ি। আধুনিক ডিজাইনের হলেও বাড়িটির বয়স বেশ কয়েক বছর। এর আগে মূলত এটি ব্যবহার করা হতো না বললেই চলে। তবে বাড়িটির ঠিক পেছনেই রয়েছে আরও একটি দোতলা বাড়ি। সময়ের বিবর্তনে যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে এক প্রকার পরিত্যক্ত জমিদার বাড়ির রূপ নিয়েছে। মূল বাড়ির সামনে একটি মাঝারি সাইজের গেট, যার গায়ে লাগানো নেম প্লেটে স্পষ্ট অক্ষরে খোদাই করা আহসান মঞ্জিল। মিছিল শেষে তৌহিদের পেছনে পেছনে এক ঝাঁক উচ্ছ্বসিত মানুষ পরপর সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করল। বাড়ির প্রশস্ত উঠোনে বড় করে প্যান্ডেল টানানো হয়েছে। বিশাল ডেকচিতে রান্না হয়েছে বিরিয়ানি, মিছিলে অংশ নেওয়া প্রতিটি মানুষের জন্য। ক্লান্তি ভুলে তৌহিদ নিজে দাঁড়িয়ে থেকে হাসি মুখে সবাইকে নিজ হাতে তদারকি করে খাওয়াল। সবার খাওয়া শেষ হতে হতে ঘড়ির কাঁটা গড়িয়ে প্রায় বিকেল নামল। ক্লান্ত পায়ে নিজের ঘরের দিকে এগোচ্ছিলেন তৌহিদ। ঠিক তখনই ড্রয়িং রুমে পা রাখতেই একটা আধো আধো চেনা ডাক তাঁর কানে এসে বাজল, বড় ভাইউ। বিরক্তিতে ভ্রু কুঁচকে বাম দিকে তাকাল তৌহিদ। সোফার পেছন থেকে তখন ছোট্ট একটা মাথা উঁকি দিল। চুলে তার ছোট ছোট দুটো রিবন দিয়ে বাঁধা ছোট্ট ঝুঁটি। মোটে 3 বছর বয়সের মায়াবী একটা শরীর, দেখতে অবিকল যেন একটা জীবন্ত পুতুল। তৌহিদকে দেখেই পুতুল সুলভ মুখটা সামান্য কুঁচকে এলো তাঁর। তৌহিদ কোনো কথা না বাড়িয়ে উদাসীন ভঙ্গিতে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু নাছোড়বান্দা সেই ছোট্ট মানুষটা এক ছুটে এসে তৌহিদের সামনে দাঁড়িয়ে গেল। দুহাত প্রশস্ত করে মিষ্টি গলায় আবদার জুড়ে দিল, আমাতে তোলে নিন। তৌহিদের বিরক্তি যেন নিমেষেই দ্বিগুণ হয়ে গেল। স্মৃতির পাতাগুলো উল্টাতে গিয়ে মনের ভেতর একটা চাপা দীর্ঘশ্বাস জমে উঠল। তৌহিদের বয়স যখন 12 বছর, তখনই তার মা মারা যায়। এরপর অনেকটা লম্বা সময় তার বাবা আর দ্বিতীয় বিয়ে করেননি।
একাই আগলে রেখেছিলেন তৌহিদ আর তার ছোট বোন তহিকে। কিন্তু হঠাৎ করেই একদিন একটা মহিলাকে বাড়ি নিয়ে এলেন। সাথে এক ফুটফুটে ছেলেও ছিল। তৌহিদ জানতে পারল ইনি তার বাবার নতুন স্ত্রী। সেদিন থেকেই বাবার প্রতি এক তীব্র অভিমানে তার মনটা বিষিয়ে উঠেছিল। এরপর বাবার ঘরে জন্ম নিল আরও দুটো ভাইবোন। সৎ মায়ের ঘরের এই ভাইবোনগুলোকে তৌহিদ কখনো নিজের বলে মেনে নিতে পারেনি, সহ্য করতে পারত না একটু। যদিও তাদের সাথে কখনো খারাপ আচরণ করেনি, কিন্তু করা একটা দূরত্ব ঠিকই বজায় রাখত। কিন্তু এই মেয়েটা, বাবার সেই দ্বিতীয় পক্ষের ঘরে আসা এই ছোট্ট মেয়েটাকে সে কিভাবে বোন বলে মানে? বোন শব্দটা উচ্চারণ করতেই তৌহিদের বুকের ভেতর এক অদ্ভুত অস্বস্তি আর লজ্জার বোধ কাজ করে। তৌহিদকে পাথর হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তুষি ছোট্ট পায়ে আরেকটু সামনে এগিয়ে এসে আবারও আধো আধো গলায় বলে উঠল, বড় ভাইউ, আপনি কি শুনতে পালছেন না? ক্লান্ত কণ্ঠে তৌহিদ মুখ বলল, তুষি, আমি এখন খুব ক্লান্ত। তুমি যাও, গিয়ে খেলা করো। তাহলে তকলের দিন আমি খাবো। আমার কাছে কোনো চকলেট নেই। যাও তো এখান থেকে। তাহলে বাইরে থেকে এনে দিন। তৌহিদের বিরক্ত গলায় ধমকে উঠল, বললাম তো আমাকে বিরক্ত করো না বলছি। তৌহিদের ধমক খেয়ে তুষির চোখ দুটো মুহূর্তেই জ্বলে টলমল করে উঠল। তৌহিদ সেদিকে না তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতেই সে কেঁদে ফেলল। কাঁদো কাঁদো গলায় ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলে বসল, আব্বু আল আতেনা, বড় ভাইও পোঁতা, আমাতে কেউ ভালোবাতে না। বাবার নামটা উচ্চারণ করতেই তৌহিদের পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। সে থমকে দাঁড়িয়ে গেল। বাবা, প্রায় 2.5 মাস হয়ে গেছে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। স্বাভাবিক মৃত্যু নয়, খুনের শিকার হয়ে চিরতরে হারিয়ে গেছেন মানুষটা। বাবার সেই শূন্যতার কথা মনে হতেই তৌহিদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এক অজানা অপরাধবোধে তার গলাটা শুকিয়ে এলো। সে দ্রুত পায়ে ফিরে এসে তুষির সামনে দাঁড়াল। ছোট মেয়েটা তখন তার 2 হাতে চোখ ঢেকে ফোঁপাতে ফোঁপাতে কাঁদছে। তৌহিদ আর এক মুহূর্ত দেরি করল না। নিচু হয়ে শক্ত বাহুতে তুষিকে কোলে তুলে নিল। কোলের কাছে আসতেই কান্না থামিয়ে মেয়েটা পিটপিট করে তার মুখের পানে তাকিয়ে রইল। তৌহিদ ঠোঁটে এক চিলতে কৃত্রিম হাসি ফুটিয়ে খুব নরম গলায় বলল, চলো, কান্না থামাও। তোমাকে এখনই অনেকগুলো চকলেট কিনে দিচ্ছি। তত্ত্ব দেবেন? তৌহিদ ছোট করে মাথা নাড়ল। কথাটা শোনার সাথে সাথেই তুষির ফর্সা মুখটা খুশিতে চকচক করে উঠল। বলল, আব্বু তবে আতবে। বড় ভাইউ, বাবার কথাটার আকস্মিকতায় তৌহিদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। গলার কাছে দলা পাকিয়ে আসা কষ্টটা কোনোমতে গিলে সে খুব মৃদু স্বরে বলল, চলে আসবে খুব শীঘ্রই। তুষি ছোট্ট মাথাটা দুপাশে দুলিয়ে সায় দিয়ে বলল, ঠিক আতে। আতু আতাও, বড় ভাইউ। আপনি পোঁতা না, খুব ভালো। আতু আতাও শব্দটার মানে কি তা কিছুতেই উদ্ধার করতে পারল না তৌহিদ। সে বিরক্তিতে চোখমুখ কুঁচকে অবুঝ দৃষ্টিতে তুষির পানে তাকিয়ে রইল। একটু দূরে ড্রয়িং রুমের কোনায় দাঁড়িয়ে ভাইবোনের এই মিষ্টি কথোপকথন দেখছিলেন তুষির মা জাহানারা। এই বাড়িতে যখন তার বিয়ে হয়েছিল তখন তার বয়স মোটে 19 বছর। দরিদ্র পরিবারের এক সন্তানসহ দীর্ঘশী নারী ছিলেন তিনি। সমাজের নানা কথা আর নিজের একমাত্র বাচ্চাটার ভবিষ্যতের কথা ভেবেই বাধ্য হয়ে বয়সে বেশ বড় হাফিজুল আহসানকে বিয়ে করতে হয়েছিল তাঁকে। জাহানারা খুব ভালো করেই জানেন তৌহিদ তাদের কোনোদিনই আপন করে নিতে পারেনি। যদিও তৌহিদ কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করেনি, কিন্তু তার চোখে মুখে লেপ্টে থাকা সেই বিরক্তকু জাহানারা ঠিকই টের পান। কিন্তু আজ তৌহিদকে নিজের হাতে ওই ছোট মেয়েটাকে কোলে তুলে নিতে দেখে জাহানারার চোখ দুটো অজান্তেই ছলছল করে উঠল। তিনি নিজেকে সামলে নিয়ে পাশ কাটিয়ে রান্নাঘরের দিকে যাওয়ার সময় থমকে দাঁড়ালেন। তৌহিদের চোখের প্রশ্নটা পড়ে নিয়ে মৃদু হেসে বলে গেলেন, আই লাভ ইউ বলেছে তোমায়। কথাটা বলেই তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। জাহানারার কথা শুনে তৌহিদ যেন 1 সেকেন্ডের জন্য পাথর হয়ে গেল। সে অবাক বিস্ময়ে তাকাল তুষির পানে।
তখনই লজ্জা রানা সেই ছোট্ট পুতুলটি খিলখিল করে হেসে উঠল। দুহাতে নিজের মুখটা চেপে ধরে ছোট্ট কাঁধ দুটো কুঁচকে সে এমন এক ঢঙে লজ্জা পেল যে তৌহিদের গম্ভীর মুখের কোণেও অজান্তে এক চিলতে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। হৃদিকে এক প্রকার জোর করেই আজ শাড়ি পরিয়েছে জিনিয়া। নিজের গায়েও জড়িয়েছে দারুণ একটা শাড়ি। কারণটা বিশেষ। আজ রাতে তৌহিদদের বাসায় আসার কথা। খাদিজা বেগম আজ বিরিয়ানি রান্না করছেন। আজ তার বিবাহবার্ষিকী। আর বাড়ির ছোটবড় যে কোনো অনুষ্ঠানেই তিনি তৌহিদকে নিমন্ত্রণ না করে থাকতে পারেন না। জিনিয়া ছিমছাম একটা নীল রঙের শাড়ি পরেছে। দুহাত ভরে রেশমি চুড়ি আর বেশ যত্ন করে হালকা সাজে নিজেকে সাজিয়েছে। সেজেগুজে হাসিমুখে মায়ের রান্নার কাজেও সাহায্য করছে। হৃদি সাবধানে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। শাড়ি সামলানো তার অভ্যাসের বাইরে, তাই প্রতিটা পা ফেলছিল বেশ মেপে মেপে। কিন্তু আচমকাই সিঁড়ির একটা ধাপে তার পাটা বেহিসাবিভাবে পিছলে গেল। হৃদি ভয়ে এক সেকেন্ডের জন্য চোখমুখ শক্ত করে বুঁজে ফেলল। তার অবুঝ মনে তখন কেবলই হাত পা ভেঙে যাওয়ার কিংবা মাথা ফেটে রক্তাকার হওয়ার অপেক্ষা। কিন্তু আশ্চর্যের বিষয়, তার কিছুই হল না। বরং এক জোড়া শক্তপোক্ত পুরুষালী হাত মুহূর্তের মধ্যে তার কোমর জড়িয়ে ধরে সামলে নিল। ভেসে এল গম্ভীর গলার ধমক, দেখে হাঁটতে পারিস না? এখান থেকে পড়লে কি হতো? হৃদি ভয়ে ভয়ে পিটপিট করে চোখ মেলে তাকাল। সামনে তাকিয়ে দেখে রকি মুখটা কঠিন করে তার দিকে তাকিয়ে আছে। দেখেই তার কান্না পেয়ে গেল। মানুষটা এমন কেন? কেউ একটু জোরে কথা বললেই তার বুকে কেমন যেন ভয় ধরে যায়। কান্নায় বুকটা ভেঙে আসে। তার কি কোনো দোষ আছে নাকি? শাড়িটারি সামলে চলার কোনো অভ্যাসই তো তার নেই। জীবনে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার শাড়ি পরেছে সে। আজ রাতে তৌহিদ ভাই আসছেন বলে জিনিয়া শাড়ি পরবে, কিন্তু বাড়িতে একা সে একা শাড়ি না পরলে সবাই সন্দেহ করতে পারে। এই ভয়েই জিনিয়া জোর করে তাকেও শাড়ি পরিয়েছে। রকি আবারও ধমকে উঠল, কি হলো? পুতুল সেজে দাঁড়িয়ে আছিস কেন? সোজা হয়ে দাঁড়া, সারারাত এভাবে ধরে রাখব নাকি তোকে? রকির খটখটে গলায় হৃদি হুড়মুড় করে কোনোমতে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। কাঁপা গলায় বলল, সরি সরি রকি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি। মানে, শাড়ি পরেছি তো, তাই একটু সমস্যা হচ্ছিল। তো সামলাতে না পারলে পরিস কেন? স্টাইল করার শখ হলে আগে চলাফেরা শিখতে হয়। যা, এক্ষুনি গিয়ে ওটা বদলে আয়। দ্বিতীয়বার পড়তে দেখলে নিজ দায়িত্বে তুলে আরও একটা আছাড় দেব। মেয়েদের একটু ছাড় দেওয়ার বা নরম সুরে কথা বলার বালাই নেই মানুষটার মাঝে। বিরক্ত হল হৃদি। কথাটা বলেই রকি আর এক মুহূর্ত দাঁড়াল না। লম্বা লম্বা পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। সোজা ড্রয়িং রুমে গিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। তারপর উদাসীন ভঙ্গিতে টিভি অন করে রিমোটটা হাতে নিল। গলা উঁচিয়ে বলল, জিনি, কোথায় গেলি? আমাকে এক কাপ কফি দে তো জলদি, সাথে আগে এক গ্লাস ঠান্ডা পানি। রান্নাঘর থেকে জিনিয়া বিরক্ত গলায় চেঁচিয়ে উঠল, আমি জিনি না, ভাইয়া। আর তোমার কাছে কোনো আলাদিনের প্রদীপও নেই যে হুকুম করলেই সব হাজির করে দেব? আমার নাম জিনিয়া। পুরো নামে ডাকবে। সোফায় পা তুলে বসে রকি নির্বিকার গলায় বলল, বেশি কথা না বলে যেটা বলেছি জলদি সেটা কর। আর আজ ব্যাপার কি বলতো? সবাই এত সেজেগুজে আছিস কেন শুনি? কারো বিয়ে লেগেছে? রকির এই কথার আর কোনো প্রত্যুত্তর করার সুযোগ পেল না জিনিয়া। ঠিক সেই মুহূর্তেই দরজার কলিং বেলটা বেজে উঠল। বেল বাজার শব্দেই জিনিয়ার বুকটা ধক করে কেঁপে উঠল। তৌহিদ ভাই তবে চলে এলেন। দরজা খুলল রকি। বাইরে তৌহিদকে দাঁড়াতে দেখেই একগাল হেসে অভ্যর্থনা জানাল সে, আরে মেয়র সাহেব এসে গেছেন আমার গরিবখানায়। আমার এ কোন সৌভাগ্য! আসুন আসুন, আপনাকে ঠিক কোথায় বসতে দিই বলুন তো? তৌহিদ ঘরের ভেতরে প্রবেশ করতে করতে ঈষৎ বিরক্ত গলায় বলল, শর্ত? ফাজলামো করিস না। মেয়র তো আমি এখনো হয়নি। হয়ে যাবি, 100 বার হবি, নো টেনশন। আমি আছি না তোর সাথে?
তোর একার জন্য আমি একাই 1000টা এক্সট্রা ভোট ম্যানেজ করে দেব। রকির কথা শেষ হতেই রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এল জিনিয়া। তার দু চোখে উপচে পড়ছে উচ্ছ্বাস। আমিও ভোট দেব, আমি রকি ভাইয়ার চেয়েও আরও 1000 ভোট বেশি দেব। রকি ধমক দিয়ে বলল, তোর তো এখনো ভোটার আইডি কার্ডই হয়নি, তুই দিবি ভোট? ফালতু বকবক না করে জাগিয়ে দ্রুত 2 কাপ কফি নিয়ে আয়। ব্যাক্কেল কোথাকার। দাঁত কিরমির করে জিনিয়া বলল, ভাইয়া আমি কিন্তু সত্যি খুব রেগে যাচ্ছি। রকি ভেঙচি কেটে বলল, আলে আমার সোনা বাচ্চাটা কি সুন্দর রাগ করতে জানে রে, তুমি লেগে যাচ্ছ মামুনি। রান্নাঘর থেকে বেরিয়ে এলেন খাদিজা বেগম। তিনি দুজনকে ধমক দিয়ে থামিয়ে দিলেন, থামবি তোরা দুজন একটু, যখন তখন ঝগড়া শুরু করে দিস। তৌহিদ, বাবা এসেছ? তুমি আসবে কি না? আমি সকাল থেকেই টেনশনে ছিলাম, আজ এসেছ, আমি খুব খুশি হয়েছি। তৌহিদ স্নিগ্ধ মুখে মৃদু হাসল। জিনিয়া আর চোখে তাকিয়ে দেখল, আজ মানুষটার পরনে একটা ধবধবে সাদা সুতির পাঞ্জাবি। ধারণা করা যায় এশার নামাজ শেষ করেই সোজা চলে এসেছেন। তৌহিদের দৃষ্টি বরাবরের মতোই নিচু। সে কখনো পূর্ণ দৃষ্টিতে জিনিয়ার পানে তাকায় না। জিনিয়ার মনে একটা দীর্ঘশ্বাস জমে উঠল। এত যত্ন করে সেজেগুজে লাভ কি, যদি মানুষটাই ঠিকমতো এক নজর ফিরে না তাকাল। তৌহিদ পকেট থেকে ছোট একটি সুদৃশ্য বক্স বের করে খাদিজা বেগমের হাতে বাড়িয়ে দিল। নরম গলায় বলল, আন্টি, আপনাদের বিবাহবার্ষিকী তো, এখানে আপনার আর আঙ্কেলের জন্য ছোট একটা উপহার আছে। এভাবেই আপনারা সুখে শান্তিতে আরও 100 বছর একসাথে থাকুন। বক্সটি হাতে নিয়ে খাদিজা বেগমের চোখ দুটো ভিজে এল। তিনি স্নেহাভরা গলায় বললেন, এসবের আবার কি দরকার ছিল বাবা? তুমি এসেছ, এটাই আমার সবচেয়ে বড় উপহার। জিনিয়া, কফিটা কি হলো? খাদিজা বেগম আবার রান্নাঘরের দিকে চলে গেলেন। রকি সোফা থেকে উঠতে উঠতে বলল, তৌহিদ তুই বস, কেকটা পাশের দোকান থেকে নিয়ে আসি। আমি তো কেকের কথা ভুলেই গেছিলাম। রকি চলে যাওয়ার ঠিক 1 মিনিট পর ট্রেতে করে কফি নিয়ে ড্রয়িং রুমে হাজির হল জিনিয়া। বুকটা তখন তার কাঁপছে। হৃৎপিণ্ডের গতি স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। তৌহিদের ঠিক সামনে কফির কাপটি রেখে ব্যাকুল কণ্ঠে বলল, তৌহিদ ভাই, একটু ভালো করে আমার দিকে তাকিয়ে দেখুন তো, আমার মাথায় কি কোনো ময়লা বা কিছু পড়েছে? তৌহিদ ডান হাতের আঙুল দিয়ে চোখের চশমার ফ্রেমটা সামান্য ওপরে ঠেলে দিল। তারপরেও সে জিনিয়ার মুখের দিকে ঠিকমতো তাকাল না। অত্যন্ত উদাসীন ও মৃদু স্বরে উত্তর দিল, না তো, কিচ্ছু লাগেনি। তৌহিদ কফির কাপে চুমুক দিতে যাবে, ঠিক তখনই জিনিয়া কিছুটা হতাশ গলায় বলল, আপনি তো ভালো করে না দেখেই বলে দিলেন। আচ্ছা দেখুন তো আমি আজকে কেমন সেজেছি। শাড়ি পরেছি, আম্মু বলছিল আমাকে নাকি আজ বেশ বড়সড় লাগছে। কথাটা কি সত্যি? আপনারও কি তাই মনে হচ্ছে? তৌহিদ একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক এই সময়েই রকিতাকে যে ঘর ছেড়ে কোথায় যেতে হল। বিরক্তিতে সে সামান্য মুখ তুলে জিনিয়ার দিকে চাইল। তাতেই জিনিয়ার গাল জুড়ে লজ্জার রক্তিম আভা ছড়িয়ে পড়ল। তৌহিদের পছন্দের রং নীল। তৌহিদ কফির কাপে চোখ রেখেই শান্ত গলায় বলল, আসলেই বেশ বড়সড় লাগছে। এইচএসসি পরীক্ষায় ফেল করলে তোমার বিয়ে দিয়ে দিতেও আর কোনো অসুবিধা হবে না। আজকাল রিকশাওয়ালাদেরও যা ডিমান্ড, মনে হয় তারা রিকশা চালাচ্ছে না, দিব্যি হেলিকপ্টার উড়িয়ে বেড়ায়। কি যে হবে। তৌহিদের এমন কথায় শুনে জিনিয়ার মনে হল তার মাথায় যেন কেউ হাতুড়ি দিয়ে কয়েকটা বাড়ি মারল। মুহূর্তেই তার প্রফুল্ল মুখটা মলিন হয়ে গেল। সে নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য দৃঢ় গলায় বলল, আমি একদম নিশ্চিত আমি গোল্ডেন এ প্লাস পাব। আপনি তখন না হয় নিজ চোখে দেখে নিয়েন। আচ্ছা ওসব বাদ দিন, এখন একটু ভালো করে আমাকে দেখুন তো। আমি আজকে নীল শাড়ি পরেছি, এই রংটা কি আমাকে মানিয়েছে? আমার কিন্তু নীল রং ভীষণ পছন্দ। জানেন, আমার ঘরের বিছানার চাদর থেকে শুরু করে জানালার পর্দাও সব নীল রঙের করে রেখেছি। তৌহিদ নির্বিকারভাবে কফিতে একটা চুমুক দিয়ে বলল, অতটাও ভালো লাগছে না, নীল রং তোমাকে মানায় না।
জিনিয়া দীর্ঘশ্বাস ফেলে আহত গলায় বলল, আপনার মাঝে প্রশংসার লেশমাত্র নেই। আপনার স্ত্রীর কথা ভেবে আমার সত্যি খুব আফসোস হচ্ছে। আপনি তো আমার দিকে তাকিয়েও দেখছেন না। অথচ আমি যদি এখন রাস্তা দিয়ে হেঁটে যাই, মহল্লার সব ছেলে ঘুরে ঘুরে আমার দিকে তাকিয়ে থাকবে। আজকাল আমি কত যে লাভ লেটার পাই, আপনার কি ন্যূনতম কোনো ধারণা আছে? কথাটা শেষ হতেই তৌহিদের কফি কাপে রাখা হাতটা এক মুহূর্তের জন্য থেমে গেল। সে চশমার আড়াল থেকে তীক্ষ্ণ গম্ভীর দৃষ্টিতে জিনিয়ার পানে তাকাল। তারপর ভারী গলায় বলল, মেয়ে মানুষ হল মহামূল্যবান এক রত্নের মতো। তাদের যত্ন করে আলমারিতে বা সুরক্ষিত কোনো স্থানে আগলে রাখতে হয়। এভাবে পথে ঘাটে চোর, ডাকাত, পাগল ছাগল সবার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে প্রদর্শন করতে হয় না। বাই দ্য ওয়ে, তোমাকে আবার লাভ লেটার কে দিল?